২৪-এর মহারণ কার দখলে সিংহাসন এই অনুষ্ঠানে আজকে আমরা এমন একজনকে পেয়ে গিয়েছি, কর্মজীবনে অত্যন্ত ব্যস্ত মানুষ, তার সঙ্গে প্রার্থী হয়েছেন প্রথমবার এবং প্রচার শুরু করে দিয়েছেন। চরম ব্যস্ততার মধ্যেই তাকে আমরা পেয়েছি তমলুক লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়কে। তিনি একধারে যেমন বিশিষ্ট আইনজীবী, পাশাপাশি এবারে তমলুকে যে বামেদের যে আসন একসময় যে শক্ত ঘাঁটি ছিল এই তমলুক, সেটা পুনরুদ্ধারের দায়িত্ব কিন্তু সায়ন বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছে দল। আমরা তার সঙ্গে কথা বলবো। সায়নদা, ট্রাইব টিভিতে আপনাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ। সায়নদা, যেটা বলছিলাম, এতদিন আদালতে মানুষের জন্য ন্যায় বিচারের লড়াই করেছেন, এবার আইনসভায় যাওয়ার লড়াই, নিজের আইনসভায় গিয়ে মানুষের কথা তুলে ধরার লড়াই, কতটা চ্যালেঞ্জিং, অনুভূতিটা কেমন? প্রথম কথা হচ্ছে, শুধুমাত্র আদালতের মধ্যে অনুভূতিটা খুবই ভালো, খুবই সুন্দর। আদালতের মধ্যে আমরা মানুষের অধিকারের জন্য শুধু লড়েছি এমনটা নয়, এই লড়াই আদালতের মধ্যেও যেমন লড়েছি বিভিন্ন সময়তে, এবং এই লড়াই রাস্তাতে হয়েছে, কালো পিচের রাস্তাতে হয়েছে, গ্রামের মাটিতে হয়েছে, আলপথে হয়েছে, রাজপথে হয়েছে। সেই লড়াইয়ের রেশ টেনে এই নির্বাচন, এবং আমরা যে ইস্যু নিয়ে লড়েছি সেই ইস্যুগুলোই আমরা নির্বাচনের মধ্যে ইস্যু করছি। বেকার যুবকের কর্মসংস্থান, চাকরি। ব্যাপক অংশের আমাদের বয়সী ছেলেমেয়েরা তারা বাইরের রাজ্যে চাকরি করতে চলে যাচ্ছে। কেরালা হতে পারে বা মহারাষ্ট্র হতে পারে, বিভিন্ন জায়গাতে, ব্যাঙ্গালোর হতে পারে, বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে চলে যাচ্ছে। এ রাজ্যের বুকে ব্যাপক দুর্নীতি, এবং এ দুর্নীতি আজকে আর লোকানোর কোনো জায়গা নেই। দুর্নীতিটা হয়েছে, এটা ফ্যাক্ট, এটা আজকে প্রমাণিত হয়ে গেছে। তার সাথে সাথে কেন্দ্রের সরকারের যে ইলেকটোরাল বন্ড, যে বিজেপি আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি টাকা তুলেছে ইলেকটোরাল বন্ডে, ওষুধের দাম বাড়িয়ে দিয়ে সেখান থেকে ইলেকটোরাল বন্ডের টাকা তুলেছে। এমন কিছু ওষুধ যা মানুষের খাবার কথা নয়, যা পাস হওয়ার কথা নয়, সেই ওষুধ পর্যন্ত এখন মানুষকে খাওয়াচ্ছে শুধুমাত্র ইলেকটোরাল বন্ড। ডিয়াল লটারি 600 কোটি টাকা নিয়েছে তৃণমূল, 100 কোটি টাকা নিয়েছে বিজেপিকে। এই সামগ্রিকভাবে বেকার যুবকের কর্মসংস্থান, অর্থনীতিকে বাঁচানো, পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম কমানো, সারের দাম কমানো, এই সব কিছু নিয়ে আমাদের লড়াই। এই লড়াই রাস্তাতে হয়েছে, এই লড়াই বাইরে হয়ে আদালতে হয়েছে। এখন সেই লড়াইকে সাথে নিয়েই আইনসভায় যাওয়ার লড়াইতে নেমেছে। যেহেতু তুমি যে কনস্টিটিউয়েন্সি থেকে লড়াই করছো, তমলুক, তার মধ্যে যে হলদিয়া শিল্পাঞ্চল রয়েছে এবং নন্দীগ্রাম, যে নন্দীগ্রামে একসময় এই পশ্চিমবঙ্গে লাল সূর্যাস্তের সূচনাটা হয়েছিল, এবং তারপর থেকে নন্দীগ্রাম আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক উত্থান পতন, এবং সেই গ্রামটা, নন্দীগ্রামের নাম একসময় পাল্টে অধিকারী গ্রাম হয়ে যায়। সেইখান থেকেই এবারে তুমি তোমার প্রচার শুরু করলে নন্দীগ্রাম থেকেই, আলাদা কোনো তাৎপর্য আছে এটার মধ্যে? দুটো কথা। এক নম্বর কথা হচ্ছে, তোমরা যদি হলদিয়াতে একটিবার যাও, আমি তোমাদেরকে হলদিয়াতে পয়েন্ট করে করে দেখিয়ে দেব। হলদিয়া শিল্পাঞ্চলটা তৈরি হয়েছিল সিপিআইএমের আমলে, বামফ্রন্টের আমলে। হলদিয়া পোর্ট গড়ে ওঠে, হলদিয়ায় পোর্টকে কেন্দ্র করে একটা নগর গড়ে ওঠে, তাকে কেন্দ্র করে পেট্রোকেমিক্যালস শিল্প গড়ে ওঠে হলদিয়ায়, তাকে কেন্দ্র করে হলদিয়ায় ব্যাপক শিল্পাঞ্চল, মানে শিল্প তালুক, একটা বিশাল বড় ইন্ডাস্ট্রিয়াল জোন আমরা তৈরি করি। এবং তুমি যদি হলদিয়ায় যাও, তুমি দেখতে পাবে হলদিয়াতে হাজারে হাজারে ছেলেমেয়েরা, আশপাশের বিধানসভা হতে পারে, এমনকি কলকাতার ছেলেমেয়েরাও তারা গিয়ে কিন্তু হলদিয়াতে চাকরি করে। এমন প্রচুর আমাদের রাজ্যে শহর রয়েছে, যে শহরে এত সুন্দর হোটেলের ফেসিলিটি বা শপিং মল হতে পারে বা ইত্যাদি যা নেই, তা হলদিয়াতে আছে। তার কারণ কি? কারণ শিল্প যেখানে গড়ে উঠবে, তার হাত ধরেই আশপাশে আরও 5টা অনুসারী শিল্প হতে পারে, বা আর 5টা ট্যুরিজম হতে পারে, হোটেল ইন্ডাস্ট্রি হতে পারে। এই সব কিছু আস্তে আস্তে আসবে। হলদিয়াটা তাই ছিল। হলদিয়াটা বর্তমানে আর্ধেক হলদিয়া শুকিয়ে গেছে শিল্পতে, আর্ধেক হলদিয়া শুকিয়ে গেছে। হলদিয়া থেকে শিল্প কার্যত চলে গেছে। হলদিয়ার একের পর এক কোম্পানি যা বন্ধ হয়ে গিয়ে সেখান থেকে ইট বালি পর্যন্ত বেচে দিয়েছে, বা ভেতরের যা লোহালক্কর ছিল বেচে দিয়েছে, প্রমোটিং হয়েছে সেই জমিতে। আমরা বলছি হলদিয়া একটা স্বপ্নের জায়গা ছিল, সেই স্বপ্নের সলিল সমাধি ঘটিয়েছে তৃণমূল এবং অবশ্যই পরবর্তীকালে বিজেপি। এবার তুমি আমাকে যে প্রশ্নটা করলে যে নন্দীগ্রাম, তার আগে আমি তোমাকে বলিনি, এই লোকসভা নির্বাচনে আমি যখন সাধারণ মানুষের কাছে যাচ্ছি, তমলুকের সাধারণ মানুষের কাছে যখন যাচ্ছি, আমাদের মূল দাবি হচ্ছে খুব সিম্পল: হলদিয়া শিল্পাঞ্চলকে বাঁচাতে হবে।
হলদিয়া শিল্পাঞ্চল যদি বাঁচে তাহলে আশপাশের এলাকার 7টা বিধানসভা, ময়না হতে পারে, তমলুক হতে পারে, মহিষাদল হতে পারে, নন্দকুমার হতে পারে, পাঁশকুড়া হতে পারে, এমনকি হলদিয়া, এই সামগ্রিকভাবে 7টা বিধানসভা, আশপাশের জায়গাগুলো, এই সব জায়গা থেকে ছেলেমেয়েরা চাকরি করে বাঁচতে পারবে। এবার তুমি যেটা বললে নন্দীগ্রাম, দেখো নন্দীগ্রামে আমরা একটা শিল্প গড়ে তুলতে চেয়েছিলাম, মানুষকে ভুল বুঝিয়ে সেখানে শুভেন্দু অধিকারী এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তারা সবাই মিলে সেখানে একটা ধ্বংসাত্মক আন্দোলন গড়ে তোলে। যে আন্দোলনে পরবর্তীকালে মমতা ব্যানার্জি যখন ভোটে দাঁড়ান, এ কথা পরিষ্কার হয়ে যায়, তাদের কথা থেকেই এই কথা পরিষ্কার হয়ে যায় যে এরা মাওবাদীদের সাহায্য নিয়ে ওই আন্দোলন করেছে। এবং চটি পড়া পুলিশ, যে কথা আমরা আগে বলছিলাম যে চটি পড়া পুলিশ এতদিন ধরে বলতো, এই চটি পড়া পুলিশ শুভেন্দু অধিকারী ঢুকিয়েছে। আমি থামিয়ে বলছি, শিশির অধিকারী প্রকাশ্য সভাতে বলেছে যে এই চটিপড়া পুলিশ যে অভিযোগ ছিল এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো সাজানো ঘটনা ছিল। আমি তোমাকে আবার বলছি, গোটা নন্দীগ্রামটা একটা সাজানো কনস্পিরেসি, একটা ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্রের শিকার নন্দীগ্রামের সাধারণ মানুষ। আমরা যারা সিপিআইএম করি আমরা জানি কতটা রিস্ক, রাজনীতি ইত্যাদি সব কিছু ঠিক আছে, কিন্তু আলটিমেটলি ষড়যন্ত্রের শিকার তো নন্দীগ্রামের সাধারণ মানুষ। সেই সময় মমতা ব্যানার্জি বলতেন যে সুজন চক্রবর্তী নাকি ডায়মন্ড হারবার থেকে বা রায়চক থেকে ওখান থেকে ভেসেলে করে ডাকাত সেলিম, আপনি এখনও গেলে দেখতে পাবেন, তার বাড়ি হচ্ছে মগরাহাট, ডাকাত সেলিম ওরা নাম দিয়েছিল, এই ডাকাত সেলিমকে নাকি সুজন চক্রবর্তী ওপারে পৌঁছে দিয়েছেন, তিনি নাকি চটি পড়া পুলিশ হিসেবে গিয়ে ওখানে খুনোখুনি করেছে, তৃণমূলের ওপর অত্যাচার করেছে। যে ডাকাত সেলিমের কথা এতদিন ওরা বলতো, সেই ডাকাত সেলিম ওদের কথা অনুযায়ী মগরাহাট তৃণমূল কংগ্রেসের ব্লকের এই মুহূর্তে সভাপতি। এই যে দেবাংশুকে ভোটে দাঁড় করিয়েছে তৃণমূল, এই দেবাংশু গিয়ে ডাকাত সেলিমের সাথে এক মঞ্চে প্রোগ্রাম করে এসছে। আমাদের কথা খুব পরিষ্কার, নন্দীগ্রামে যদি শিল্প হতো, ধরো হলদিয়ায় যে শিল্প হলো, হলদিয়া শিল্পাঞ্চলে কি শুধুমাত্র সিপিএমের বাড়ির ছেলেমেয়েরা চাকরি করতে যায়? সিপিআইএম তো আজকে ক্ষমতায় নেই, দীর্ঘ 13 বছর হয়ে গেল সিপিআইএম নেই, কিন্তু হলদিয়ার শিল্পটা তো রয়ে গেছে। শিল্প তো আর বুদ্ধদেব ভট্টাচার্য কাঁধে করে নিয়ে বাড়ি চলে যায়নি পাম অ্যাভিনিউয়ের বাড়িতে, যে আমি করেছি আমি বাড়ি নিয়ে চলে গেলাম, ক্রিকেট খেলার মতো আমি আউট হয়ে গেছি আমি নিজের ব্যাট বল সব নিয়ে চলে যাব। শিল্পটা তো রয়ে গেল। নন্দীগ্রামে আমরা এইভাবেই পেট্রোকেমিক্যালস হাব গড়ে তুলতে চেয়েছিলাম, এবং নন্দীগ্রাম থেকে হলদিয়াকে যদি আমরা কানেক্ট করতে পারতাম, পরবর্তীকালে ডায়মন্ড হারবার আমরা যদি কানেক্ট করতে পারতাম, এই গোটা চত্বরটা একটা বিশাল বড় শিল্প তালুক হয়ে উঠতো পূর্ব ভারতের। কিন্তু সেটা আনফর্চুনেটলি হলো না। এবার আমার প্রশ্ন হচ্ছে, এটা না হতে দিয়ে, নন্দীগ্রামে শিল্প না হতে দিয়ে কার লাভ হলো আর কার ক্ষতি হলো? আমি তোমাকে বলছি, গোটা পশ্চিমবাংলার দুটো পরিবারের লাভ হয়েছে। এই দুটো পরিবারের একটা পরিবার পূর্ব মেদিনীপুরে আছে, আর একটা পরিবার কালীঘাটে আছে। পূর্ব মেদিনীপুরে যে পরিবারের কথা বলছি, সেই পরিবারের একজন বিরোধী দলনেতা হয়েছেন, একজন সাংসদ হয়েছেন, তার এক ভাই সাংসদ হয়েছেন, তার আরেক ভাইকে সাংসদ করবেন বলে ভোটে দাঁড় করিয়েছেন। প্রচুর টাকা পয়সা, অর্থ প্রতিপত্তি সব তাদের হয়েছে। কালীঘাটের একজন মুখ্যমন্ত্রী হয়েছেন, তার ভাইপোকে সাংসদ বানিয়েছে এই নন্দীগ্রামের আন্দোলনের ওপর ভর করে। কিন্তু আমি তোমাকে বলছি, এই আন্দোলনের পরে ক্ষতিকার হলো সাধারণ খেটে খাওয়া মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শিক্ষিত ছেলেমেয়েদের হলো, যাদের পড়াশোনা শিখে একটা চাকরি বাকরি করবার কথা ছিল। শিল্প না হলে চাকরি হবে না, শিল্প কলকারখানা না হলে চাকরি জোটাতে পারবো না। তাই কর্মসংস্থানের লক্ষ্যে শিল্প আমার এই নির্বাচনের একটা মূল ইস্যু, প্রধান এজেন্ডা। আমি তোমাকে আবার বলছি, হলদিয়াকে যদি আমরা বাঁচাতে না পারি, হলদিয়া যদি এভাবেই শেষ হয়ে যেতে পারে, শেষ হয়ে যায়, যদি না ড্রেনেজ করে বড় জাহাজ ঢোকবার ব্যবস্থা যদি হলদিয়া বন্দরে না করে দেওয়া হয়, তাহলে হলদিয়া শেষ হয়ে যাবে। আর হলদিয়া যদি শেষ হয়ে যায়, গোটা পূর্ব মেদিনীপুরের যে অর্থনীতি, যা অলরেডি ধসে গেছে, আরও ধসবে। তুমি তো প্রচার ইতিমধ্যে শুরু করে দিয়েছো, নন্দীগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাচ্ছ, সারা কেমন পাচ্ছ? তুমি যে কথাগুলো বলছো যে শিল্প তালুক হতে একটা সম্ভাবনা ছিল, শেষ হয়ে যাবে, হলদিয়াকে যেভাবে শেষ করে দেওয়া হচ্ছে, মানুষ কি তার ভুল বুঝতে পারছে? নন্দীগ্রামের মানুষ বা তোমার কনস্টিটিউন্সি অন্যান্য যে জায়গায় তুমি প্রচারে যাচ্ছ, ফিডব্যাকটা কি পাচ্ছ? দেখুন, মানুষ অত্যন্ত পজিটিভভাবে, অত্যন্ত ইতিবাচকভাবে এসে হ্যান্ডশেক করছেন, করমর্দন করছেন। তারা বলছেন যে না, বামই ভালো ছিল, সিপিআইএম ভালো ছিল। এবং আমি তোমাকে বলছি, এগুলো যে আমি তোমাকে বলছি, এটা শুধুমাত্র ফেসবুকে বলবার জন্য বলা না, এটা আমার বাস্তবের অভিজ্ঞতা। হলদিয়ায় শিল্প বাঁচাতে হবে, আমি যতবার না বলেছি, সাধারণ মানুষের কাছ থেকে ইস্যুটা উঠে এসছে যখন আমি কর্মসংস্থানের কথা বলেছি। এবং শুধুমাত্র হলদিয়া শিল্পাঞ্চল নয়, এর সাথে ময়নার মাছ, এর সাথে পান, এর সাথে সবজি চাষ, এই সব কিছু নিয়ে হচ্ছে তমলুক লোকসভা, এই সব কিছুকে নিয়ে এগোতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, দেখো, এক অংশের মানুষ তৃণমূলের থেকে অত্যাচারিত হয়ে তারা বিজেপিতে গেছিল,
এ নিয়ে আজকে লুকানোর ঝোকানোর কোনো জায়গা নেই, এবং তারা মনে করেছিল বিজেপি তাদেরকে শেল্টার দিতে পারবে। আমি সেই সব মানুষকে ডাইরেক্ট প্রশ্ন করেছি যে তৃণমূল আপনাদের ওপর যখন অত্যাচার করেছে, এ জেলায় তৃণমূলের সব অত্যাচার তো হয়েছে অধিকারী পরিবারের নির্দেশে। অধিকারী পরিবারের নির্দেশে 2017-র হলদিয়া ভোট প্রহসনে পরিণত করেছিল। 2018 সালের পঞ্চায়েতের ভোট এখনও তোমরা গেলে দেখতে পাবে, 2018 সালের পঞ্চায়েতের ভোটে দিকে দিকে প্রার্থী দিতে দেয়নি, মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। যে বিরোধী শূন্য করতে পারবে তার জন্য বিশেষ পুরস্কার, তার পঞ্চায়েতে কাজ করবার জন্য কোটিখানেক টাকা। এ তো অধিকারী পরিবার করেছে, শুভেন্দু অধিকারী করেছে। তাহলে তৃণমূলের থেকে বাঁচবার জন্য আজকে যখন বিজেপিতে আপনি গেছিলেন, আপনি গিয়ে কি দেখছেন? সেই শুভেন্দু অধিকারী তো আজকে বিজেপিতে গিয়ে বসে আছে। তাহলে কে বিজেপি, কে তৃণমূল? এবং মানুষের সবচাইতে বড় ক্ষোভ, 2019 সালে যে দিব্যেন্দু অধিকারী তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে জিতলেন, তুমি এখনও, আমি আগের দিনকে মহিষা দলে বিভিন্ন দেওয়ালে এখনও দেখছিলাম যে এখনও নির্বাচনের দেওয়াল লেখা রয়েছে, 2019 সালের দেওয়াল এখনও লেখা রয়েছে, মাটির দেওয়াল, দোতলা বাড়ি, তাতে এখনও লেখা রয়েছে। সেখানে দিব্যেন্দু অধিকারী তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে জিতলেন। মানুষ তো স্বাভাবিকভাবে আজকে জানতে চাইবে যে 5 বছর ধরে আপনি, দিব্যেন্দুবাবু, আপনি কোন কাজটা করলেন তমলুকের সাধারণ মানুষের জন্য? দিল্লিতে পার্লামেন্টে গিয়ে আপনি কোন কথাটা বললেন তমলুকের মানুষের জন্য? আপনি কোনো কাজ করলেন না, কিছু করলেন না। কোভিডের সময় আপনাকে খুঁজে পাওয়া গেল না, করোনার সময় খুঁজে পাওয়া গেল না, আমফান ইয়াসের সময় আপনাকে খুঁজে পাওয়া গেল না। ঠিক ভোট যেই এলো তার 5 দিনের মাথায় আপনি গিয়ে বিজেপিতে যোগদান করলেন। তাহলে এই যে দল বদলের খেলা, এতে নেতাদের লাভ হতে পারে, কিন্তু এতে সাধারণ মানুষের কি লাভ হচ্ছে? এই প্রশ্নই আমরা মানুষের সামনে রাখছি। এতদিন যারা আপনার বিজেপি বিরোধী প্রার্থী তমলুক লোকসভা, কিন্তু একজন 17 নম্বর এজলাস আমরা হাইকোর্টে দেখেছি, আপনি তার সামনে গিয়ে পেশাগত কারণে আইনি লড়াই লড়েছেন। আজকে তিনি প্রার্থী, এবং শুধু প্রার্থী নন, আজকে কিন্তু আমরা দেখতে পেলাম যে আপনাকেও কিন্তু একদম নাম করে যে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বলছেন যে আপনি পিছনের সারিতে, আপনার এজলাসে তার এজলাসে কোনোদিন আপনাকে দেখানি, পিছনের সারিতে দাঁড়িয়ে থাকতেন। অন্যান্য আরও আইনজীবীদের নাম বলেছেন যারা বামেদের বা সিপিআইএমের হয়ে আইনজীবী যারা করতেন, আপনি পিছনের সারিতে থাকতেন, বা আপনি কোনোদিন তার এজলাসে আপনাকে কোনোদিন দেখেনি। পাল্টা আপনি তার উত্তরও দিয়েছেন, একটি অর্ডারের কপি আপনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। আমি সেটাই বলবো যে এটা কি প্রত্যাশিত? আপনি কি একটা এক্সপেক্ট করেছিলেন যে এই রকম আক্রমণ আসতে পারে, বা এটা কি কোন জায়গা থেকে, হতাশা থেকে কি করছেন উনি? আসলে রাজনীতির ময়দানে, এটা তো সত্যি উনি রাজনীতির ময়দানে একদম নতুন। আপনিও তো এবারে প্রথম প্রার্থী। আমরা ভোটের ময়দানে নতুন, আমরা রাজনীতির ময়দানে নতুন নয়। সিপিএম আমাকে পার্টি মেম্বারশিপ দিয়েছে 2014 সালে। সিপিআইএমের মতো একটা রেজিমেন্টেড দলে মেম্বারশিপ পেতে লোকের বছর বছর অপেক্ষা করতে হয়। সিপিএম আমাদেরকে পার্টি মেম্বারশিপ দিয়েছিল, আমাদের মতো কম বয়সীদেরকে। তখন আমার বয়স সম্ভবত 21, তখন 2014 সাল। আমি 2012 থেকে 2018 সাল এসএফআই দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির ডিসিএম ছিলাম। আমি স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট ছিলাম ল কলেজে পড়বার সময়তে। আইন অমান্য হতে পারে, যাই হতে পারে, পুলিশকে পরোয়া না করে সামনের দিকে এগিয়ে গিয়ে আমরা লড়াই করেছি। আমরা রাজনীতির ময়দানে নবাগত নই, আমরা হয়তো ভোটের ময়দানে নতুন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ভোটে যে কেউ দাঁড়াতে পারে, কথা সেটা নয়। এবার ওনার এটা মনে হয়েছে কোনোভাবে, বা ওনাকে যারা বোঝাচ্ছেন, উনি তো নিজের বুদ্ধিতে খুবই কম চলছেন, দেখেই বোঝা যাচ্ছে, ওনাকে যারা বোঝাচ্ছেন ওনার সেটা মনে হয়েছে যে তোমাকে এইগুলো বললে তুমি রাজনীতির ময়দানে হিট হবে। যে কারণে উনি একটি সাংবাদিকের কাছে গিয়ে বলে দিলেন, প্রথম দিন এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলেন যে মহাত্মা গান্ধী না গডসে? একজন প্রাক্তন বিচারপতি, 2 দিন হলো যিনি রিজাইন করেছেন, প্রাক্তন বিচারপতি, যিনি সংবিধানে হাত রেখে শপথ গ্রহণ করেছেন, যিনি ভারতবর্ষের সংবিধানের গার্জিয়ান বলা যেতে পারে, প্রেসিডেন্ট আর্টিকেল 226-এর গার্জিয়ান বলা যেতে পারে ভারতবর্ষের সংবিধানের, একদিকে সুপ্রিম কোর্ট, একদিকে হাইকোর্ট, আপনি সেই সাংবাদিককে উত্তর দিচ্ছেন, আমি এই প্রশ্নের উত্তর এক্ষুনি দিতে পারবো না, আমাকে ভেবে বলতে হবে। মহাত্মা গান্ধী ভারতবর্ষের রাষ্ট্রপিতা বলা যায় কি, রাষ্ট্রপিতা, ফাদার অফ দ্য নেশন। তাকে যে খুন করলো, আপনি কারোর পক্ষ নিতে পারছেন না। আপনি কোথায় ভোটে লড়তে গেছেন? আপনি তমলুকে ভোটে লড়তে গেছেন, যেখানে তাম্রলিপ্ত সরকার তৈরি হয়েছিল। আপনি যে মাটিতে দাঁড়িয়ে আছেন, তমলুকের যে মাটিতে আপনি দাঁড়িয়ে আছেন, সেই মাটিতে গান্ধী বুড়ি, মাতঙ্গিনী হাজরা বুক পেতে খেয়েছিলেন, গুলি খেয়েছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে।
সতীশ সামন্ত হতে পারেন, তাম্রলিপ্ত সরকার যারা প্রতিষ্ঠা করেছেন, ক্ষুদিরাম বসু হতে পারেন, একের পর এক বিপ্লবীরা যারা লড়াই করলেন। আপনি সেই মাটিতে প্রার্থী হয়ে আপনি বলছেন যে গান্ধী না গান্ধীর খুনি আপনি পক্ষ নিতে পারছেন না। আরে সায়ন ব্যানার্জির কথা ছেড়ে দিন, ভোট তো চৌঠা জুন ফলাফল বেরোবে, কেউ জিতবে কেউ হারবে, কিন্তু আপনি যে কমেন্টস করলেন, আমার কথা খুব পরিষ্কার। দেখো, নির্বাচন আসবে, নির্বাচন যাবে, কিন্তু মানুষের যে কমেন্টস মানুষ করে সে কমেন্টস কিন্তু রয়ে যায়। আমি বলছি হাইকোর্টের যারা জাজেরা এখন সিটিং জাজ যারা রয়েছেন, যারা এখন বিচারপতি যারা রয়েছেন, তারা অস্বস্তিতে পড়ছেন না যে তাদের একজন কলিগ যে বিচারপতি ছিলেন তিনি রিজাইন করবার দুদিন পরে গিয়ে একটা চ্যানেলের টক শোতে গিয়ে তিনি বলছেন গান্ধী না গডসে তিনি এখনও ঠিক করতে পারছেন না। এক নাম্বার কথা। দু নাম্বার কথা, উনি আমাকে ছোট প্রমাণ করতে গিয়ে উনি নিজেকেই ছোট প্রমাণ করে ফেলেছেন। আমি তোমাকে অর্ডার কপি তোমাদের যদি লাগে আমি পাঠিয়েও দিতে পারি। এটা হচ্ছে 22শে জানুয়ারির অর্ডার কপি, মানে উনি রিজাইন দেওয়ার 1.5 সপ্তাহ আগের অর্ডার কপি আমি তোমাকে বলছি। এই হচ্ছে আমার নাম, আমার ওপরে কোনো সিনিয়র নেই, এই মামলা আমার করা, এবং এই হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস। আমার কথা হচ্ছে, দেখো, কোর্টে হাজার হাজার আইনজীবীরা মামলা করতে যায়, কোর্টে শুধুমাত্র সিপিআইএম বিজেপি তৃণমূলের আইনজীবীরা মামলা করতে যায় তা নয়। উনি বলতেই পারতেন আমি মনে করতে পারছি না আপনি কার কথা বলছেন। এটা ফ্যাক্ট। একজন বিচারপতি 6,500 না 7,000 এনরোল্ড অ্যাডভোকেট রয়েছেন, আরও বেশি বই কম। আমি একদম এই জায়গাটাতেই বলছি, উনি নাম করে বলছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস তামিম, বিক্রম দা, সুদীপ্ত দাশগুপ্ত, এদেরকে আমি দেখেছি, কিন্তু যার কথা বলছেন, আপনার কথা বলতে গিয়ে বলছেন আমার এজলাসে কোনোদিন এসছে বলে আমার মনে হয় না, বা এলো সিনিয়রদের পেছনে দাঁড়িয়ে থাকতেন, নাম করে বলছেন। আমি তোমাকে দুটো কথা বলছি। এক, উনি যাদের নাম করেছেন তারা তাদের প্রশ্নের উত্তর দেবেন, তার দায়ভার আমার নয়। আমার প্রথম কথা হচ্ছে যে আমার পিছনে যে মেয়েটি দাঁড়িয়েছিল সে আমার জুনিয়র। আজ থেকে দুদিন পরে ওই মেয়েটি সেই জুনিয়রই অন্য কোনো এজলাসে গিয়ে মামলা করবে। উনিও একদিনকে বলেছিলেন যে উনিও কারুর পায়ের তলায় বসেই আইনটা শিখেছিলেন, ওনাকেও কোনো না কোনো দিন কারুর পিছনে গিয়ে দাঁড়াতে হয়েছিল। আই এম সরি টু সে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা মন্তব্য করছেন তাতে গোটা হাইকোর্টের অ্যাডভোকেটদের মাথা নিচু হচ্ছে। তুমি চলো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, আপনি চলুন, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি জুনিয়রদেরকে কিভাবে ট্রিট করা হয় হাইকোর্টে, কিভাবে ট্রিট করা হয়। তার কারণ কি, এই প্রফেশনটা এরকম, কেউ জুনিয়র আসলো তাকে না শেখালে লোকে শিখবে কি করে। উনি নিজে বলেছেন আমি কারুর পায়ের তলায় বসে আইন শিখেছি, ফ্যাক্ট তো। তা আমরাও তো কারুর পায়ের তলায় কি, কারণ হাঁটু পা সব জায়গায় বসে ভাই আমরা আইন শিখেছি, আমরা ওপর থেকে সব জেনে আসেনি তো কেউ। তাহলে পিছনে যে অ্যাডভোকেটরা দাঁড়ায়, পিছনে যে অ্যাডভোকেটরা জুনিয়র অ্যাডভোকেটরা যারা দাঁড়ায়, আপনি তাদেরকে অপমান করছেন। আপনি আমাকে ছোট করতে গিয়ে আপনি কাকে অপমান করছেন আপনি ভেবেছেন? হাইকোর্টের হাজার হাজার অ্যাডভোকেট যারা কাজ শিখতে আসে, যারা ভবিষ্যতে ওখান থেকেই কেউ অ্যাডভোকেট জেনারেল হবে, ওখান থেকেই জাজ হবে, ওই পিছনে যারা দাঁড়িয়ে থাকে ওখান থেকেই আস্তে আস্তে এগিয়ে আসে। তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কিসের জন্য বলছেন? আপনি বলছেন তার কারণ আপনি জানেন আপনি যেখানে লড়তে গেছেন ওই জায়গাটা আপনার অর্ডার লেখার জায়গা নয়। আপনি এতদিন একটা এসি ঘরের মধ্যে বসে আপনি বলেছেন, লোকে শুনেছেন, আপনি অর্ডার দিয়েছেন, লোকে অর্ডার লিখেছে। আপনি যে ময়দানে নেমেছেন সে ময়দানে মানুষের কথা ধৈর্য সহকারে শুনতে হয়। আপনি নেমেই একটা ফাউল করে বসে পড়লেন। আমি আপনাকে এর সাথে আরও খুব স্পষ্টত একটা কথা বলছি, আমি জানি না আমি যদি সেই ছবি খুঁজে পাই আমি তাহলে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো, না হলে আমি যেহেতু এটা একটা অন্য নিউজ পেপারের আমি আপনাকে সেটা দেখাতে পারছি না। উনি পরপর দুদিন এজলাসে বসে দুটো মন্তব্য করেছিলেন। এক, সিবিআই এর উদ্দেশ্যে বলছেন সিবিআই শুনলে আগে ভয় পেত, এখন লোকে হাসে। যেহেতু এটা অন্য পেপার কাটিং, আমি সেই পেপার কাটিং আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, আপনারা আর্কাইভ খুললে আপনারাও নিশ্চয়ই পেয়ে যাবেন। ঠিক তার পরের দিন তিনি বলছেন ভোট ঘোষণার পর পদক্ষেপ করবে সিবিআই। তাহলে আমাদের প্রশ্ন, এই ইডি, এই সিবিআই, সারদা, রোজভ্যালি, নারদা, এসএসসি, টেট আজ অবধি কেন তৃণমূলের মাথা অবধি পৌঁছাতে পারেনি? তৃণমূলের মাথা অবধি কেন যেতে পারেনি? যেতে পারেনি তো এদের জন্য। তাহলে আপনি তো এজলাসে বসে নিজেই বলেছেন যে ইডি বা সিবিআই কাজ করতে পারছে না এই কারণে। তাহলে আপনি আজকে ঘুরে ফিরে সেই দলে গেলেন যে দল তৃণমূলের মাথাদেরকে এতদিন বাঁচিয়ে রেখে দিয়েছে। আজকে সাধারণ মানুষ প্রশ্ন করবে না, অরবিন্দ কেজরিওয়াল 2021 সালের লিকার স্ক্যামে 2024 সালে দিল্লির মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী জেলে যেতে পারেন, তাহলে বাংলার মুখ্যমন্ত্রীর ভাইপো
2012-13 সাল থেকে চলে আসা সারদা রোজভ্যালি থেকে শুরু করে এসএসসি টেট কেন কিসের জন্য কোন কারণে জেলে যায় না, কেন কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট করবার পরেও আজ অবধি তার রিপোর্ট প্রকাশিত হয় না, ওনাকে আজকে উত্তর দিতে হবে না, ওনাকে আজকে এর উত্তরও দিতে হবে না। আমাদের কথা খুব স্পষ্ট, দেখুন আমি তোমাকে, আমার ওই ফোনটা নেই, থাকলে আমি তোমাকে দেখাতাম, উনি আমাকে আর কাকে কাকে ওনার এজলাসে কবে কবে দেখেছেন আমি তোমাকে সে ভিডিও দেখিয়ে দিতাম, কিন্তু দুঃখের বিষয় সেই ফোনটা আমার কাছে নেই। দুটো বিষয়, এক নম্বর কথা হচ্ছে বিশ্বজিৎ কুণ্ডু কালনার বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের, লোকে নাম দিয়েছিল টেটশ্রী। কেন? 66 জনকে দুর্নীতি করে চাকরি পাইয়ে দিয়েছিল, একজন দুজন না, 66 জন। এবং তিনি যেদিনকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান তিনি নিজে স্বীকার করেছিলেন যে হ্যাঁ আমি এই কাজ করেছি। বিজেপির এক নেতা বলেছিলেন কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে গঙ্গা স্নান করতে আসে তাতে আমাদের অসুবিধা নেই। তাহলে আমাদের প্রশ্ন খুব পরিষ্কার, যে চাকরি চুরি করলো বিশ্বজিৎ কুণ্ডু সেও এখন বিজেপির নেতা, আর সেই চাকরি চুরির যে বিচারপতি তিনিও এখন বিজেপির নেতা। আপনি তাহলে গোটাটা নিজের একটা রাজনীতির ময়দান সাজানোর জন্য করেছেন, এর চেয়ে বেশি তো কিছুই না। রাজ্যের মানুষ আজকে কি বলছেন? রাজ্যের মানুষ ভরসা করেছিলেন কেন? রাজ্যের মানুষ ওনাকে, এক অংশের মানুষ ভগবান ইত্যাদি কেন বলতেন? যে সারদা রোজভ্যালির সময়তে সেটিং হয়ে গেছিল, এখানে বিচারপতিরা মাথার ওপর রয়েছে, তাহলে এখানে সেটিং হবে না, এই তো পরিষ্কার কথা। আপনি নারদা স্টিং অপারেশন ঘুষ খেতে গিয়ে যখন ধরা পড়ে গেল, আপনি এখন বিজেপিতে যাওয়ার পরে বলছেন শুভেন্দু ওই কাগজে মুড়ে আদৌ টাকা নিয়েছিল টাকা নিয়েছিল কিনা জানে না। এবং শুধু তাই নয়, তিনি বলতে গিয়ে গোটা তৃণমূলের সবাইকে ক্লিন চিট দিয়ে দিল। আমি বাংলার মানুষকে একবার ভাববার জন্য অনুরোধ করছি, শুধু দুটো কথা। এক নাম্বার কথা হচ্ছে নারদা স্টিং অপারেশন বা ঘুষকাণ্ডের ভিডিও, সেই ভিডিওতে এই মুহূর্তে তদন্ত কার কাছে আছে? সিবিআই এর কাছে। কে দিয়েছে তদন্তটা? সুপ্রিম কোর্ট। আচ্ছা, সুপ্রিম কোর্ট বুঝলো না গোটা বিষয়টা ষড়যন্ত্র, উনি বুঝে গেলেন ষড়যন্ত্র। এখনও অবধি যারা যারা গ্রেপ্তার হয়েছে তার মধ্যে কে কে আছেন নারদা স্টিং কাণ্ডে, ঘুষকাণ্ডে? একজন হচ্ছেন ববি হাকিম, একজন হচ্ছেন মদন মিত্র, একজন হচ্ছে সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন, এবং তার সাথে হচ্ছে শোভন চট্টোপাধ্যায়। 4 জন গ্রেপ্তার হয়েছিলেন, তার সাথে আরও একজন SMH মির্জা IPS অফিসার। আচ্ছা, যদি গোটাটা ষড়যন্ত্রই হবে তাহলে এরা গ্রেপ্তার হয়ে গেল কি করে? তাহলে চোখের সামনে আমরা যে ঘুষ খেতে দেখলাম এটা মিথ্যে, এটা ভুল হতে পারে? তাহলে আপনি নিজেকে কোথায় নামালেন আজকে? আমি তোমাকে যে ভিডিওর কথা বলছিলাম, সেই ভিডিও আমি যদি বাড়িতে গিয়ে পাই আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা ব্যবহার করতে পারো। যে সময়তে তৃণমূল গায়ের জোরে 17 নম্বর কোর্ট, অর্থাৎ যে বিচারপতিকে নিয়ে আলোচনা হচ্ছে, প্রাক্তন বিচারপতিকে নিয়ে, তার কোর্ট বয়কট করেছিল, আমরা যারা বামপন্থী আইনজীবী আমরা সেইটাকে ভেঙে ওর ভেতরে ঢুকেছিলাম। কোনো বিজেপিকে খুঁজে পাওয়া যায়নি। আমার কাছে ভিডিও আছে, তোমাদেরকে দেবো। মারতে পর্যন্ত এসেছিল সেদিনকে। এবং শুধু এই একটা কোর্ট নয়, এবং তার সাথে আরও একটি কোর্ট ছিল, সেটা হচ্ছে জাস্টিস মান্থার কোর্ট, 13 নম্বর এজলাস। ফলত যে লড়াই আমরা লড়েছি সেটা ঠুনকো লড়াই ছিল না, কিন্তু উনি মাঝপথে লড়াইটা ছেড়ে দিয়ে নিজের রাজনীতির কেরিয়ার গড়বার জন্য, এবং সেটা ঠিক আছে, তাও যদি বুঝতাম যে উনি নিজে একটা দল টল গঠন করে নিজে লড়াই করে আন্না হাজারে হয়ে উনি নিজে লড়াই করছেন, তার একটা মানে বুঝতাম। যারা দুর্নীতি করলো, শুভেন্দু অধিকারী তো সেই দুর্নীতির শরিক। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, এই দুর্নীতিগুলো কি শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পরের দুর্নীতি? একটাও তো নয়। এই সব কটা দুর্নীতি তো শুভেন্দু অধিকারী সেই মন্ত্রিসভার সদস্য সেই সময়ের দুর্নীতি। তাহলে সেই শুভেন্দু অধিকারীর কাছে এখন আপনি গিয়ে নতমস্তকে প্রণাম করছেন। যার কথা বলছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনার বিরুদ্ধে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি কোথাও কি সায়ন বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন? সায়ন বন্দ্যোপাধ্যায় প্রচারে যেভাবে সাড়া পাচ্ছেন সেটা কি ভয় পাচ্ছেন? তার কাছে কি চ্যালেঞ্জটা কঠিন হয়ে যায়? সেই হতাশা বা সেই ভয় থেকেই কি এই ধরনের মন্তব্য আপনাকে ছোট করার? আমি খুব পরিষ্কারভাবে আপনাদের চ্যানেলে প্রথম বলছি, আমার লড়াই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে নয়, আমার লড়াই দিবাংশুর সাথেও না। প্রথমত, আমি ওখানে জিততে গেছি, দল আমাকে ওখানে জিততে পাঠিয়েছে। দ্বিতীয়, ওখানে যার বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে তার নাম শুভেন্দু অধিকারী। অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির ময়দানে কিছু নয়। আমি আপনাকে আবার বলছি, আগেও বলেছি, এখনও বলছি। তার মানে বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা দেবাংশু কোনো ফ্যাক্টর নয়? আমি আপনাকে আবার আমি নিজের দায়িত্বের সাথে বলছি, এই লড়াই আমাকে লড়তে হবে, আমি জানি, এবং আই এম প্রিপেয়ার্ড ফর দ্যাট। শুধুমাত্র আমি যা পারবো না, শুভেন্দু অধিকারীর কাছে আমাকে যে বিষয়টাতে আমি পিছিয়ে থাকবো, রাজ্যের বিরোধী দলনেতা উনি, দীর্ঘদিনের রাজনীতিবিদ, ওনার যে পয়সা রয়েছে, ওনার যে টাকা উনি ভোটের ময়দানে ঢালবেন, আমি তার কাছে হয়তো পেরে উঠবো না। এটা 2021-এ লোডশেডিং হয়েছিল, এবারও কি লোডশেডিং হতে পারে? আমি আপনাকে আবার বলছি যে এটা কোনো লোডশেডিং ইত্যাদির মধ্যে আমি ঢুকবো না। আমি তোমাকে আবার খুব স্পেসিফিকলি বলছি, এই লড়াই হচ্ছে হলদিয়া শিল্পাঞ্চলকে বাঁচানোর লড়াই, তমলুককে বাঁচানোর লড়াই।
এইখানে যদি আমাকে জিততে হয়, এবং আমি যে জিতবার জন্য গেছি, যার বিরুদ্ধে আমাকে লড়তে হবে, যার এন্টায়ার মেশিনারির বিরুদ্ধে আমাকে লড়তে হবে, হি ইজ নান আদার দ্যান শুভেন্দু অধিকারী, দ্য অপোজিশন লিডার অফ ওয়েস্ট বেঙ্গল। এবং সেই লিডারের জন্য সেই লড়াইয়ের জন্য আমি প্রস্তুত রয়েছি। এবারে সেই লড়াই করবার জন্য উনি একজনকে প্রার্থী হিসেবে নিয়ে গেছেন। উনি রেপ্লিকা, আমি আপনাকে বলছি উনি রেপ্লিকা, উনি কিচ্ছু নন, উনি রেপ্লিকা। আমি দেখলাম উনি ভোটের ময়দানে নেমেই দুটো মন্দিরে গিয়ে টিকা লাগিয়ে চলে এসেছেন। উনি তো নিজেকে চন্দ্রবোড়া সাপও বলছেন। আমি এত নিচে নামতে পারবো না। ও তৃণমূল আর বিজেপি নিজেকে চন্দ্রবোড়া সাপ আর কার্বলিক অ্যাসিড বলতে পারে, ভাই আমার অত নিচে নামার যোগ্যতা এখন অবধি হয়নি যে আমি নিচে নেমে নিজেকে সাপ বলবো। আমার মা বাবা আমাকে একজন মানুষ হিসেবে ছোটোবেলা থেকে বড় করেছে, খাইয়ে দাইয়ে। আমি অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়ে নিজের যোগ্যতায় এত দূর অবধি এসেছি। তাই হঠাৎ করে আমার এত অধঃপতন হয়নি যে আমি নিজেকে দাঁড়িয়ে বলবো আমি চন্দ্রবোড়া সাপ। আমি একজন মানুষ, সাধারণ মানুষ, দুটো হাত আছে, দুটো পা আছে, সুস্থ মাথা আছে, এইটুকু বলতে পারি। আমার কথা হচ্ছে, আমি একটা জিনিস দুদিনে লক্ষ্য করলাম, উনি ভোটে দাঁড়ানোর পরে দুদিন তমলুকে গেলেন, দুদিন গিয়ে উনি মন্দিরে গিয়ে টুকটুক করে টিকা লাগিয়ে উনি চলে আসলেন। আর একটা ছবি আমি পেলাম, উনি মাজারেও গেছিলেন। আমি ছবিটা খালি দেখাতে পারবো না একটাই কারণে, অন্য একটা আমাকে পাঠিয়েছে সেই জন্য। আমার কথা হচ্ছে, যে কেউ মন্দিরে যেতে পারে, মাজারে যেতে পারে, এটা তার অধিকার। ভারতবর্ষের সংবিধান আপনাকে অধিকার দিয়েছে যে আপনি মন্দিরে যাবেন, আপনি মাজারে যাবেন, যেখানে খুশি যাবেন। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি যেদিন আইনজীবী হয়ে আদালতে এসেছিলেন, আপনি সেদিন তিলক লাগাতে গেছিলেন? যাননি। আপনি যেদিন প্রথম বিচারপতি হয়েছিলেন, প্রচুর, আমি হাইকোর্টে আপনাকে নিয়ে যেতে পারি, প্রচুর আইনজীবীরা রয়েছেন যারা বিশ্বাস করেন তারা প্রতিদিন তিলক কেটে কোর্টে আসেন। এটা তার বিশ্বাস, এটা হঠাৎ করে একদিনে হয়নি, এটা তার বিশ্বাস, বিশ্বাসের সাথেই করে। আমার কথা হচ্ছে, আপনি যেদিন আইনজীবী হয়েছিলেন আপনি এই কাজ করেছিলেন? করেননি। আপনি যেদিন বিএলআরও হয়েছিলেন আপনি এই কাজ করেছিলেন? করেননি। যেদিন বিএলআরও হয়েছিলেন আপনি সেদিন মন্দিরে গিয়ে মাথা ঠুকে এসেছিলেন? ঠোকেননি। আপনি যেদিন আইনজীবী হয়েছিলেন আপনি মাথা ঠুকে এসেছিলেন? ঠোকেননি। আপনি যেদিন বিচারপতি হয়েছিলেন এই কাজ করেছিলেন? আপনি তাও করেননি। তাহলে হঠাৎ করে আজকে ভোটের ময়দানে নামবার পরে আপনাকে এই কাজ করতে হচ্ছে কেন? তার কারণ, আপনাকে ধর্মের সুড়সুড়ি দিয়ে আপনি এই রাজনীতির ময়দানটাকে আর 5টা বিজেপির নেতার মতোই এই কাজ আপনি করতে চাইছেন। উনি তো প্রার্থী হওয়ার আগে যেদিনকে বিচারপতি পদ থেকে পদত্যাগ করলেন, সাংবাদিক সম্মেলনে উনি তো পরিষ্কার বলেছেন যে আপনি জানেন যে আমি ঈশ্বরে বিশ্বাসী, সেই জন্য আমি বামেদের দিকে যাইনি, তাই আমি বিজেপিতে এসেছি। সেই জায়গা থেকে উনি বলছেন মন্দিরে আমি মসজিদে যাচ্ছি। আমি আপনাকে আবার বলছি, উনি মন্দির মসজিদে তো কেন যাবেন না? উনি 1,00,000 বার যান। কিন্তু আমার প্রশ্ন, উনি তো যখন আইনজীবী হলেন, জীবনের কিছু একটা বড় কিছু পেলেন, বিএলআরও হলেন, বিচারপতি হলেন, ওনাকে আপনি সেই সময় ওনার ক্লোজ লোক যত রয়েছেন আপনি জিজ্ঞেস করুন তো জীবনে কোনোদিন মন্দিরের ধারে বাড়ে গেছেন কি না? আপনি শুধু এইটুকু জিজ্ঞাসা করুন, কেন নিজের রাজনৈতিক কেরিয়ার গড়বার জন্য ভগবানকে আজকে ওনাকে টানতে হচ্ছে? কেন? কিসের জন্য? কোন কারণে? কোথায় নামাচ্ছেন সবাইকে? পশ্চিমবাংলায় আমার মা বোনেরা, আমার একদম প্রিয়জনেরা যারা ধর্ম পালন করে, ওই যে যারা নীলের উপোস করেন, সারা দিন ধরে উপোস করে থেকে তারপরে তারা রাত্রিবেলা উপোস ভাঙে, গ্রামের বাচ্চা ছেলেমেয়েরা সরস্বতী পুজোর সময়তে, আমরা দিইনি ছোটোবেলায় হাতে খড়ি দিয়ে আমাদের পড়াশোনা আমরা শুরু করিনি? উনি নতুন করে কোন ধর্মের কথা বলছিলেন? দুর্গাপুজোর অষ্টমীর অঞ্জলি দেননি আপনি? দিয়েছেন তো। সরস্বতী পুজোর সময় পুজোর আগে কুল খেলে পরীক্ষায় ফেল করবো, আপনাকে বলেনি ছোটোবেলায়? বলেছিল তো। তাহলে নতুন করে আপনার ধর্মর কি ছিল? কিচ্ছু ছিল না, নতুন করে কিছু নেই। আমরা এত বড় কেউ হয়ে যায়নি যে ধর্মকে বাঁচাবো। কে আপনি ভাই? আপনি কত বড় হুনু? কে আপনি? আমি সবাইকে উদ্দেশ্যে বলছি, যে মমতা ব্যানার্জি বলেন আমি ইসলাম ধর্মকে বাঁচিয়ে দেবো, আপনি পার্থ চ্যাটার্জিকে বাঁচাতে পারছেন না, আপনি ইসলাম ধর্ম বাঁচিয়ে দেবেন? মোদি বলছে আমি হিন্দু খাতরে মে হ্যাঁ, হিন্দুকে বাঁচাবো, আপনি পেট্রোলের দাম কমাতে পারছেন না, ডিজেলের দাম কমাতে পারছেন না। আপনি একটা এত বড় ধর্ম, যুগের পর যুগ ধরে চলে আসছে, কবেকার সভ্যতা, আপনি সেই ধর্মকে আজকে বাঁচিয়ে দেবেন? তার মানে এরা কেউ কিছু বাঁচাবেও না, কিছুই করবে না। এরা ভোটের বৈতরণী পেরোতে চাইছে ধর্মকে হাতিয়ার করে। আমাদের অবজেকশন এখানে। সায়ন বন্দ্যোপাধ্যায় প্রচারে যাচ্ছেন, মানুষের কাছে কোন কোন দাবিগুলো করছেন, বা সায়ন বন্দ্যোপাধ্যায় যদি ভোটে জেতেন, সাংসদ হন তমলুক থেকে, তার প্রায়োরিটি কী কী থাকবে তমলুকবাসীর জন্য, তমলুকের জন্য কী কী প্রায়োরিটি থাকবে? আমি আগেই আপনাকে বলেছি যে আমার সর্বপ্রথম টার্গেট হচ্ছে হলদিয়া শিল্পাঞ্চলকে বাঁচানো। আবারও বলছি, হলদিয়া যদি না বাঁচে, হলদিয়া শিল্পাঞ্চল যদি না বাঁচে, হলদিয়ায় নতুন শিল্প যদি না আসে, নতুন ইনভেস্টমেন্ট যদি না আসে, হলদিয়ায় যদি না ড্রেনেজ হয়, নতুন বড় জাহাজ যদি না আসে, সামগ্রিকভাবে হলদিয়া আরও শুকিয়ে মরবে।
হলদিয়া বাঁচাতে হবে, হলদিয়ায় নতুন শিল্প কলকারখানা আনতে হবে, 1। 2 নাম্বার হচ্ছে সামগ্রিকভাবে ওখানে যে কৃষি এবং শিল্প, এই দুইয়ের মেলবন্ধন, যা আমরা বলেছিলাম যে কৃষি আমাদের ভিত্তি এবং শিল্প আমাদের ভবিষ্যৎ, এটাকে সামনে নিয়ে আমরা এগোতে চাইছি। এবং এর সাথে সাথে তমলুক থেকে শুরু করে বাদবাকি বিভিন্ন বিধানসভার নিজস্ব কিছু এজেন্ডা রয়েছে, নিজস্ব কিছু সমস্যা রয়েছে, ড্রেনেজের সমস্যা রয়েছে। এই সমস্ত সমস্যাকে আমরা সমাধান করতে চাই। বেকারত্বের সমস্যা চরমে, এটা শুধুমাত্র তমলুক লোকসভার বিষয় নয়, এটা গোটা ওয়েস্ট বেঙ্গলের বিষয়, গোটা দেশের বিষয়। আপনি যে বিজেপির প্রার্থীর নাম করলেন, সেই বিজেপির প্রার্থী দেখলাম গতকাল মিডিয়ার সামনে বলেছেন যে পশ্চিমবাংলা থেকে বাইরে পরিযায়ী শ্রমিকরা কাজ করতে চলে যাচ্ছে, বাংলায় কর্মসংস্থান নেই। হ্যাঁ, এটা ঠিক, তো পশ্চিমবাংলায় কর্মসংস্থান নেই, কিন্তু এই প্রশ্নের উত্তরে যে বিজেপি দেবে না, যারা 2014 সালে বলেছিল বছরে 2 কোটি করে বেকার যুবকের চাকরি হবে, 10 বছরে 20 কোটি চাকরি হওয়ার কথা, দিন 20 কোটি চাকরির হিসেব দিন আপনি আমাকে। তমলুকে ওই 20 কোটির কজনের চাকরি হয়েছে তমলুক লোকসভায়, তার একটা হিসেব দিতে হবে তো। রাজনীতি তো স্ট্যাটিস্টিক্সের ওপর চলে, তার তো একটা হিসেব লাগবে, সেই হিসাবটা কোথায়? তাই আমাদের কথা খুব পরিষ্কার, এবং সবচাইতে বড় কথা, আমরা রাজনীতির মান ফেরাতে চাই। আমরা রাজনীতির মান ফেরাতে চাই, সংসদের মান ফেরাতে চাই। একটা সময় ছিল, আমরা যখন খুব ছোট ছিলাম, পশ্চিমবাংলা থেকে যারা নির্বাচিত হয়ে যেতেন, তারা যখন পার্লামেন্টের মধ্যে যেতেন, পার্লামেন্টে তাদের বক্তৃতা শুনবার জন্য আর 5 জন সাংসদ অপেক্ষায় বসে থাকতেন, যে তারা এত বাগ্মী ছিলেন, তারা এত যুক্তি দিয়ে কথা বলতেন। শেষ 10 বছর 12 বছরে এই পার্লামেন্টের অবস্থা পশ্চিমবাংলা থেকে যা হয়েছে, ওই যে দেখলেন এখন একজন বলছে চারিদিকে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, চারিদিকে শিল্প, আবার বলছে কি নাকি এত এত টাটকা শাকসবজি যা গরু খাচ্ছে, সেখান থেকে নাকি একদম পরিচ্ছন্ন দুধ দিচ্ছে এবং ভালো দই হচ্ছে, ভালো দই হচ্ছে। কমেডি। এখন আমাদের কথা হচ্ছে, দেখুন আপনি কমেডি করুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সংসদটা, দিল্লিটা, পার্লামেন্টটা আইন তৈরি হওয়ার জায়গা, দেশটা কোন দিকে যাবে পলিসি মেকিংয়ের জায়গা, বিদ্যুতের দাম বাড়বে না কমবে তার জায়গা, ট্যাক্স বাড়বে না কমবে তার জায়গা, ওটা ছেলেখেলা করবার জায়গা না। আমরা রাজনীতির মান ফেরাতে চাই, নতুন প্রজন্মকে রাজনীতির প্রতি আরও আকর্ষিত করতে চাই। তুমি বলছিলে যে শুভেন্দু অধিকারী হচ্ছে মেন যেহেতু বিরোধী দলনেতা, তার গড় কতটা আশাবাদী? কারণ আমরা 2019 লোকসভা নির্বাচনের নিরিখে যদি যাই, যদিও আমরা দেখেছি যে 9.41% মতো সিপিএমে ভোট ছিল গত 2019-এ। 2009 সাল থেকে কিন্তু এই তমলুক কেন্দ্রে কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু বামেদের রক্তক্ষরণ হয়েছে, ভোট কমেছে। 2019-এ আমরা দেখছি যে 9.41% ভোট ছিল বামেদের। সেইটা কি বাড়িয়ে কতটা আশাবাদী তুমি যে মানুষ আবার বামেদের দিকেই আস্থা ফিরে পাবে, তাদের ভুল বুঝে আবার তারা, যে কথাটা তুমি শুরুতেই বলছিলে যে মানুষ বুঝতে পারছে, কতটা আশাবাদী? আদৌ কি এই শুভেন্দু অধিকারী, যেটা বলছো তুমি, বলছো তোমার প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী যেই প্রার্থী হোক, তাকে টপকে, তার সেই বাধা ভেঙে তমলুককে আবারও যে লাল আবিরে মাখবে তমলুকবাসী, সেটা নিয়ে কতটা আশাবাদী সায়ন বন্দ্যোপাধ্যায়? লক্ষণ শেঠকে লক্ষণ শেঠ বানিয়েছিল তমলুক, শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী বানিয়েছিল তমলুক, মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি বানিয়েছিল নন্দীগ্রাম, সায়ন ব্যানার্জিকেও সায়ন ব্যানার্জি বানাবে তমলুক। আমি খুব কনফিডেন্সের সাথে আপনাকে বলছি। এই যাদের যাদের নাম আমি করলাম, এর এক সময় প্রচণ্ড দাপট, ক্ষমতা একদম চূড়ায় থাকা মানুষ ছিলেন, কিন্তু একটা সময়ের পরে সব নেমেছে। এটা ইতিহাস, এটাই বিজ্ঞান, নামতেই হবে। 34 বছরে সিপিআইএম 234 থেকে সোজা 62, তারপরে 32, তারপর 0। এই উঠলাম, এই নামলাম, আবার উঠছি। যে পরিসংখ্যানের কথা আপনি বললেন, 2019 সাল সিপিআইএম 9% ভোট তমলুক লোকসভা, 2021 সালে 10%, খুব ভুল না করলে, আমি যে স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, 2023 সালের পঞ্চায়েতে সেটা বেড়ে গিয়ে দাঁড়ালো 14%-এর কাছাকাছি। তাহলে এই 2019 থেকে 2023-এ যে 5% মানুষও যে লেফটের দিকে সুইং করলো, বামেদের দিকে সুইং করলো, এই বাজারে, শূন্যের বাজারে, যেদিকে প্রবলভাবে বলে দেওয়া হচ্ছে হয় মোদি নয় মমতা, হয় বিজেপি নয় তৃণমূল, এর মাঝামাঝি কিছু নেই, এর মাঝে ওই যে 5% মানুষ মনে করলেন যে না, বামেরাই একমাত্র বিকল্প শক্তি, এটা বাড়বে। এবং এটা বাড়বে মানে এটা জয়ের জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা নেমেছি, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে 2024 সালের নির্বাচনটা 2019-এর মতো নয়, কনফার্ম নয়। 2024 সালের নির্বাচনটা 2018 সালের পঞ্চায়েতের মতোও নয়। 2024 সালের নির্বাচনটা 2021 সালের বিধানসভা ভোটের মতোও নয়। 2018 সালে প্রবল সন্ত্রাস পঞ্চায়েতের ভোটে, এই শুভেন্দু অধিকারীরাই করেছে তৃণমূলের ঝান্ডায়। 2019 সালে
প্রবল বাইনারি তৈরি হলো যে বিজেপি একমাত্র পারবে তৃণমূলকে ঠেকিয়ে দিতে। বিজেপি সংগঠন না থাকা সত্ত্বেও গিয়ে 18টা সিট পেয়ে গেল, তাই তো 2021 সালে একটা বাইনারি তৈরি হয়ে গেল, ধর্মীয় বিভাজন তৈরি হয়ে গেল, যার ভিত্তিতে সিপিআইএম শূন্য হলো, লেফট অ্যান্ড প্রোগ্রেসিভ যে অ্যালায়েন্স ছিল তারা শূন্য হয়ে গেল, বিজেপি 77, তৃণমূল কংগ্রেস 213। কিন্তু 2024 সালের নির্বাচনটা সেখানে হবে না। 2024 সালের নির্বাচনে তৃণমূলকেও যেমন উত্তর দিতে হবে যে এই যারা যারা জেলের মধ্যে আছে, কেন এরা জেলের মধ্যে আছে, বিজেপিকে উত্তর দিতে হবে এই যত কোটি টাকা ওষুধের কোম্পানি থেকে শুরু করে ডিয়ার লটারি থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি থেকে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা যে বিজেপি তুলল, এই দুর্নীতির মাথা কে, এ প্রশ্নের উত্তর কিন্তু বিজেপিকে দিতে হবে। বিজেপির সবচাইতে বড় অস্বস্তি, আমি তোমাকে বলছি, শুভেন্দু অধিকারী সবচাইতে বড় যে অস্বস্তিতে পড়েছেন বা পড়বেন আরও, শুভেন্দু অধিকারী নিজে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন, অমুকের মধ্যে ভাইপোকে ধরে জেলে পুরে দেবো, অমুকের মধ্যে মমতা ব্যানার্জি পিসিকে ধরে জেলে পুরে দেবো। কি হলো? নিট ফল কি? বাংলার মানুষ আজকে জানতে চাইছে, বাংলার মানুষ বিজেপির ওপর ভরসা রেখেছিল একটাই দিক থেকে, যে এরা বলেছিল তৃণমূলকে গারদের মধ্যে পুড়ে দেবে। মাথা এসব চুনোপুটি আগেও আমরা দেখেছি, মদন মিত্রকে আগেও আমরা অ্যারেস্ট হতে দেখেছি, উনি তখন পরিবহন মন্ত্রী, এখন পার্থ। আগেও আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার হতে দেখেছি, এখন আমরা দেখছি অনুব্রত। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় জেল থেকে বেরিয়ে এসে আবার সাংসদ হয়েছেন, মদন মিত্র আবার বিধায়ক হয়েছেন, কার কি গেল এলো। তাই আমরা বলছি এই যে মাথাকে বিজেপি ধরলো না, জেনে বুঝে ধরলো না, জেনে বুঝে ধরলো না, এই প্রশ্নের উত্তর কিন্তু শুভেন্দু অধিকারীকে দিতে হবে। এই যে শুভেন্দু অধিকারী একটা একটা করে ডেডলাইন বলতেন যে অমুক ডেটে ওই হবে, তমুক ডেটে সেই হবে, এই প্রশ্নের উত্তর কে দেবে? সন্দেশখালিতে, এবং আমি তো এই কথাটা দিয়ে আসবো সাধারণত, একদম সময় কম, শেষ প্রশ্ন যেটা তুমি সন্দেশখালির প্রসঙ্গ যেহেতু তুললে, ইলেকটোরাল বন্ড, সন্দেশখালি, শিক্ষায় নিয়োগে দুর্নীতি, রেশনে দুর্নীতি, শেখ শাহজাহান পিঠে রাত্রিবেলা মা বোনেদের ঘরে নিয়ে গিয়ে পিঠের যে অভিযোগ, এইটাও কি তমলুক লোকসভা কেন্দ্রে, তোমার নির্বাচনী কেন্দ্রে কি ভোটারদের প্রভাবিত করবে? অবশ্যই, কেন করবে না? আমি তো ছবিটা খুঁজছিলাম, শুভেন্দু অধিকারী তো নিজেই বলেছেন যে শেখ শাহজাহান ইত্যাদি ইত্যাদি করে হবে, সন্দেশখালির বিষয়কে ইস্যু করবেন। আমরাও তো বলছি হ্যাঁ আমরাও তো করব, এবং এই পোস্টার তমলুকের চারিদিকে দুয়ারে দুয়ারে আমরা ছড়িয়ে দেবো। সন্দেশখালি শেখ শাহজাহান শুভেন্দু অধিকারীর সাথে। শেখ শাহজাহান তখন সাধু ছিল আর এখন ধর্ষক চোর হয়ে গেছে তা তো নয়। তাহলে শেখ শাহজাহানকে শুভেন্দু অধিকারীরা জেনে বুঝে অক্সিজেন দিয়ে বড় করেছে। আজকে শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেছে বলে শেখ শাহজাহানের দিকে আঙুল তুলছে। তাহলে শেখ শাহজাহানকে নিয়ে শুভেন্দু অধিকারীকেও প্রশ্নের উত্তর দিতে হবে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে লোকসভার যে ইস্যু, সেই ইস্যু মানুষ কিন্তু সেট করে ফেলেছেন। 2014 সালে প্রতিশ্রুতি ছিল বিদেশ থেকে কালো টাকা আসবে, রান্নার গ্যাসের দাম কমবে, পেট্রোলের দাম কমবে, ডিজেলের দাম কমবে। সেই প্রতিশ্রুতি বিজেপি পালনে ব্যর্থ হয়েছে। 2014 থেকে 2024 সালের মধ্যে একবার নোটবন্দি হয়েছে, 500-1000 টাকার নোট ব্যান হয়েছে। হওয়ার পরে আপনি একটা 2000 টাকার নোট আমাদের হাতে ধরিয়ে দিলেন, পরে সেটাকেও ব্যান করে ফের ব্যাংকে নিয়ে নিলেন। তাহলে এই যে ইকোনমিক গ্রোথের কথা আপনি বলছেন, আমি জানি না এই ইন্টারভিউ যখন চলবে তখন কি হবে। আজকের খবর হচ্ছে নির্মলা সীতারামনের স্ত্রী, যিনি অর্থমন্ত্রী দেশের, তিনি বলছেন বিজেপির এই ইলেকটোরাল বন্ড হচ্ছে গোটা বিশ্বের সবচাইতে বড় দুর্নীতি। এবং আপনি জেনে রাখুন, যখন আপনারা এটা টেলিকাস্ট করবেন আমি জানি না তখন কি হবে, আজকের নিউজ, দেশের অর্থমন্ত্রী তিনি নির্বাচনে লড়তে চাইছেন না, এবং তিনি একটা কারণ দেখিয়ে বলেছেন আমার কাছে পয়সা নেই নির্বাচনে লড়বার। তার মানে খুব পরিষ্কার, এই যে বিজেপি একটা ফাঁপা জায়গা তৈরি করেছিল, একটা ভুয়ো একটা জায়গা তৈরি করেছিল, একটা বাবল তৈরি করেছিল, তৈরি করে বলছিল বাইরে এত কিছু আছে, ভেতরটা অন্তঃশ্বাস শূন্য। তাই আমরা বলছি এই নির্বাচনে আমরা লড়ছি বেকার যুবকের কর্মসংস্থান, ধর্মের জায়গায়, ধর্ম মন্দিরে, ধর্ম মসজিদে, কিন্তু মানুষের রুটি রুজির লড়াইয়ের জন্য রাজনীতি। সংসদে আমরা মানুষের রুটি রুজির লড়াইয়ের জন্য কথা বলতে চাই, সংবিধান বাঁচাতে চাই, চোরমুক্ত বাংলা গড়তে চাই, নির্মূল করতে হবে চোরেদের, এবং তার সাথে সাথেই এই চোরেদেরকে যারা প্রোটেকশন দিয়েছে দিল্লিতে বসে, তাদেরও শেষ দেখতে হবে। তাই জন্য এই লড়াই আমরা লড়ছি, এবং আমরা আশাবাদী এই লড়াই আমরা জিতব। শেষ প্রশ্ন, সায়ন বন্দ্যোপাধ্যায় কতটা আশাবাদী, কতটা কনফিডেন্ট যে তমলুকে তিনি শেষ আসবেন? সায়ন বন্দ্যোপাধ্যায় কনফিডেন্ট, প্রথম কথা হচ্ছে যে গোটা অনেকে সায়ন বন্দ্যোপাধ্যায় বলছেন, আমার নাম সায়ন ব্যানার্জি, এটা একটুখানি ক্লিয়ার করে দিলাম আমি। দেখুন, প্রথম কথা হচ্ছে যে লড়াই, আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কতটা কনফিডেন্ট। আমি যদি কনফিডেন্ট যদি না হতাম তাহলে লড়াইয়ের ময়দানে আমি থাকতাম না। কনফিডেন্সের সাথে আমি যদি না থাকতাম, মানুষ তার পাশে থাকেন, মানুষ যারা বোঝেন, যারা সত্যের পথে আছে, যারা লড়াইয়ের পথে আছে,
মানুষ তার পাশে থাকেন, তার কাছে থাকেন যারা লড়তে জানে, যারা সত্যের পথে থাকে। আমি লড়াইয়ের পথে আছি, আমি সত্যের পথে আছি, আমি সৎ। আমাকে কোনো চোরের হয়ে গলা ফাটাতে হয় না। তৃণমূলের যিনি প্রার্থী তাকে করতে হয়, যে কোনো কারণে হোক করতে হয়, চোরেদের জন্য গলা তাকে ফাটাতে হয়। যিনি বিজেপির প্রার্থী হয়েছেন, এতদিন তাকেও কোনো চোরের হয়ে গলা ফাটাতে হতো না, এখন তাকেও চোরেদের হয়ে গলা ফাটাতে হচ্ছে। তৃণমূল প্রার্থী আমি তো সেটাই বলছি, তৃণমূল প্রার্থী তাকে তো চোরেদের জন্যই গলা ফাটাতে হয়। তিনি তো শুয়েছিলেন কালীঘাটে, একে ঢুকতে দেবো না ওকে ঢুকতে দেবো না করে নিজে হাসির খোরাক হয়ে গেছেন। আমি আপনাকে আবার বলছি, মানুষ সত্যের পথে থাকতে ভালোবাসেন, আমি কনফিডেন্ট ওখানে আমরা জিতবো, আমরা কনফিডেন্ট ওখানে আমরা ভোট বাড়িয়ে আমরা জিতবো, মানুষ আমাদেরকে সমর্থন করবেন। এবং আপনি ভাবুন, একজন মানুষ কিসের জন্য কোন কারণে এসে একজন সিপিআইএম প্রার্থীকে হাত ধরে বলবেন বাবা তোমরা ভালো ছিল, বয়ে গেছে তোমাকে ভোট দিতে, সিম্পল কথা। আপনার দিকে ফিরেও তাকাবে না। ফিরে কেন তাকাবে? তোমার একটা সাংসদ নেই, একটা বিধায়ক নেই, তোমাকে সে লোকে মুখের সামনে এসে বলে চলে যাবে বয়ে গেছে তোমায় ভোট দিতে, ভাই তুমি এসছো টাটা বাই বাই। সেটা হচ্ছে না। প্রচারে যে সাড়া উঠে আসছে তা অভূতপূর্ব, বিশেষত নতুন প্রজন্ম। এই নতুন প্রজন্মের যে সাড়া, এই নতুন প্রজন্মের কাঁধে ভর করে সিপিআইএম তমলুক জিতবে, সায়ন ব্যানার্জি জিতবে। শেষ করব একটা লাইটার নোট দিয়ে। আমরা দেখছি প্রচারেতে তোমার স্ত্রী তোমার সঙ্গে যাচ্ছেন, কতটা মোটিভেট করছে, কতটা বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে? আমার গোটা পরিবার হচ্ছে রাজনীতির পরিবার। আমার বাবা, আমার মা একজন 1985 সালে সিপিআইএমের পার্টি মেম্বার, একজন 1988 না 90 সালে সিপিআইএমের পার্টি মেম্বার, 10 বছর পঞ্চায়েতে প্রধান ছিলেন। ফলত আমার গোটা পরিবার রাজনীতির ময়দানে থাকা পরিবার। আমার গোটা পরিবার, বাবা প্রয়াত হয়েছেন আজ থেকে প্রায় 14 বছর আগে। আমার গোটা পরিবারই আমার সাথে তমলুকে বিভিন্ন র্যালিতে বা বিভিন্ন জায়গাতে ছিল। ওরা থাকছে, ওরা ওদের সাধ্যমতো করে যাচ্ছে। আমি তো যাকে বিয়ে করেছি সে তো আমার সহযোদ্ধা, সহধর্মিণী ইত্যাদি সব কিছু বলা হয়, সে আমার সহযোদ্ধা। এই লড়াইতে আমরা একসাথে লড়ছি, এবং লড়ছি নিজেদের ফায়দার জন্য নয়, লড়ছি পশ্চিমবাংলার ছাত্র ছাত্রীদের, বেকার যুবক যুবতীদের আরেকটু ভালোভাবে বাঁচবার সুযোগ করে দেওয়ার জন্য। লড়াইতেও আছে অবশ্যই এক্সট্রা অক্সিজেন, সেই অক্সিজেনকে সাথে নিয়ে। এবং এই যে আপামোর সাধারণ মানুষ যারা এত ভালোবাসেন, সমর্থন করেন, দেখলে কাছে টেনে নেন, তাদের আশীর্বাদ ভালোবাসাতেই তমলুক জিতবে। অনেক ধন্যবাদ সায়নদা আমাদেরকে এই চরম ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম তমলুকের সিপিআইএম প্রার্থী এবারের সায়ন ব্যানার্জির সঙ্গে। তিনি যেটা বলছেন, নতুন প্রজন্মকে কাঁধে ভর করে হলদিয়া শিল্পাঞ্চলকে তার পুরনো গৌরব ফিরিয়ে আনা, কর্মসংস্থান দুর্নীতির ইস্যুতে ইলেকটোরাল বন্ড কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূলের দুর্নীতি এবং একাধিক মিথ্যাচারের বিরুদ্ধে তরুণ প্রজন্মের কাঁধে ভর করেই আবারও কিন্তু তমলুকে বামেরা জিতবে, তমলুক আবারও পুনরুদ্ধার করবে বামেরা। সেই সঙ্গে হলদিয়া শিল্পাঞ্চলও তার হৃত গৌরব ফিরে পাবে, এই বিষয়ে কিন্তু আত্মবিশ্বাসী তমলুকের এবারে সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, কলকাতা।